আশাসমান দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আমরা রবীন্দ্র মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এখানে উপস্থিত সকলকে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে স্বাগত জানাই। আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার পক্ষে যারা শহীদ হন, সেই সব ভাষা শহীদ ও ভাষা যোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান ও বিনীত শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করব। প্রথমে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আগুনে তোর আমি করি ঠানি, পাগল করে মরি হায় হায় রে। ও আগুনে তোর আমি করি ঠানি, পাগল করে ও খানি তোর ভরা খেতে, ও খানি তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি মায়া গো, কি আঁচল বিছাইছো বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি মায়া গো, কি আঁচল বিছাইছো বটের মূলে নদীর কূলে কূলে। তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, তোর বদন খানি মলিন হলে, বদন খানি মলিন হলে আমি নয়ন, আমি নয়ন চলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বুঝে অসংখ্য রক্তের চাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নয়, আজ আমি প্রতীক্ষায় অবিচল। এখন মঞ্চে ডেকে নেব আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রশান্ত ভট্টাচার্য মহাশয়কে। আজকের দিনে ওনার কিছু অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করব। স্যার প্লিজ। সমবেত আমার যারা ছাত্রছাত্রী প্রিয়, আমার সহকর্মী এবং অপরাপর যারা আজকে এসে এখানে উপস্থিত হতে পেরেছেন। আজকে আমাদের অন্য অনেক ইভেন্ট চলছিল, একটা ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের পাশাপাশি বিভাগীয় কিছু অনুষ্ঠানও হয়েছে। ফলে এই মুহূর্তে ঘর আরেকটু ভরভরান্ত থাকলে অধ্যক্ষ হিসেবে আমার ভালো লাগতো, বা এই মাতৃভাষা
যে দিবস, যে ছাতার তলায় আমরা এসে আজকে দাঁড়িয়েছি, তাতে আরেকটু বেশি অংশগ্রহণ আমার কাছে কাম্য ছিল। সেটা অনেক স্বাস্থ্যকর হতো বলেই আমার মনে হয়। যাই হোক, হয়তো অনেকে এদিক ওদিক গেছেন, বা হয়তো একটা ব্রেক বলে কিছুটা লাঞ্চ সেরে নেওয়ার একটা ব্যাপার আছে। কারণ যাই হোক না কেন, অনুষ্ঠানকে তো এগিয়ে নিয়ে যেতে হয়, আর নিয়ম করে অধ্যক্ষের বক্তব্য সবসময় প্রথম সারিতে এসে পড়ে। ফলে আমি আমার যে করণীয় কাজ, শুধু আনুষ্ঠানিকতার কথা বলছি না, আমার আজকে এই বিষয়ে যে দু একটা ভাবনা, সেটা আমি একটুখানি আমার যারা প্রিয় ছাত্রছাত্রী মূলত এবং আমার যারা সহকর্মী তাদের সঙ্গে আমি ভাগ করে নেব। মাতৃভাষা দিবসের যে প্রেক্ষিত, তার যে রাজনীতি, তার যে রাষ্ট্রীকরণ এবং তার সঙ্গে জড়িত যে ইতিহাস, সেটা সম্পর্কে দু চার কথা বলেছি। এবারে আর সেদিকে না গিয়ে একটু আলটপকা একটা অন্য কথা বলি, যেটার একটা দিক হয়তো, অর্থাৎ একটা প্রাসঙ্গিক দিক হয়তো আমরা সবাই মিলে খুঁজে পাবো, বিশেষ করে আগামী দিনে যেভাবে আমরা আমাদের যে এগিয়ে যাওয়া, সেটাকে যেভাবে আমরা ভেবে নেওয়ার বা ছকে নেওয়ার চেষ্টা করছি। খুব মানে সবসময় একটা সাংবাৎসরিক একটা অনুষ্ঠানের মধ্যে পড়ে একটা বিশেষ দিন, সেটা নিয়ে বলার মতো কথা প্রিন্সিপাল হিসেবে আমার খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসে। দিকের কথা ভাবছি, মানে এটা নিয়ে কথা বলবো বলে মনে আসছে। একটা ছোট গল্প ইংরেজিতে লেখেন তিনি, কিন্তু তার যে চরিত্র, অর্থাৎ তার যে জাতীয় চরিত্র, সেটা ঠিক ইংরেজি বা ইংরেজ নয়, তিনি একজন আইরিশম্যান, মানে তিনি আয়ারল্যান্ডের লোক। আমরা অনেকে হয়তো জানিই না যে আয়ারল্যান্ডের ভাষা আমরা জানি যে ইংরেজি, কিন্তু 1705-এ আয়ারল্যান্ডকে ইংল্যান্ড তার শক্তি প্রদর্শনের একটা সাক্ষ্য হিসেবে আয়ারল্যান্ডকে জোর করে তার যে তার যে পরিধি, তার যে রাষ্ট্র হিসেবে তার যে ব্যাপ্তি, তার যে আগ্রাসন, তার একটা অংশ করে নিয়েছে। আইরিশ কালচার ছিল আলাদা, এবং আইরিশরা একটা বিশেষ ভাষাতে কথা বলতো, যেটা এখন অনেক রকম চেষ্টা চরিত্র চলে আর কি। ঠিক যেভাবে আমরাও আমাদের ভাষা এবং সংস্কৃতি যেগুলো অধুনালুপ্ত বলে মনে করা হয় বা যেগুলো হারিয়ে যাচ্ছে খুব দ্রুত, সেগুলোর ব্যাপারে আমরা একটা রেস্টোরেশনের চেষ্টা করি। তো ওদের একটা গেলিক কালচার ছিল এবং একটা গেলিক ল্যাঙ্গুয়েজ ছিল। তো সেই যে গেলিক ভাষা এবং সেই যে গেলিক ল্যাঙ্গুয়েজ, একটা সেগুলো নিয়ে তো একটা আগ্রাসন থাকে, এবং যারা এরকম ভাবে কোনো একটা দেশ বা তার মানুষজনকে অধিকার করে নেয়, ঠিক যেভাবে মাতৃভাষার মধ্যে দিয়ে নিজের পরিচয় জ্ঞাপন করবার প্রয়োজন একসময় অধুনা বাংলাদেশের মানুষজন অনুভব করেছিলেন, এবং সেটার সম্মানার্থে ইউএন থেকে আজকের এই বিশেষ দিনটাকে একেবারে আন্তর্জাতিক স্তরে একটা আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, এবং একটা বিশেষ পালনীয় দিন হিসেবে ইতিহাসে এটা অমর হয়ে গেছে। তো সেরকম একটা প্রেক্ষিত হলো যে আমি যখন কোনো দেশকে অধিকার করব, তখন তার মুখের ভাষা, লেখার ভাষা এবং তার সঙ্গে জড়িয়ে থাকে তার যে জাতীয় সংস্কৃতি, তাকে সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করার চেষ্টা করব। তাহলে আয়ারল্যান্ডের ভাগ্যে কি জুটলো? তার যে রুটস, তার যে শেকড়, যেটা তার ভাষায় প্রথিত ছিল, সেটা ক্রমশ সিস্টেম্যাটিক্যালি নষ্ট করে দেওয়া হতে লাগলো। আইরিশরা মূলত ছিল ক্যাথলিক, সেই জায়গায় একটা প্রোটেস্ট্যান্ট চার্চ প্রধান ধর্ম প্রচারক একটা যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হলো, এবং আয়ারল্যান্ডের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যা কিছু আছে সেগুলো বাদ দিয়েই বললাম, এই গেলিক ল্যাঙ্গুয়েজটাকে সরিয়ে দিয়ে তার জায়গায় ইংরেজির আমদানি ঘটল।
আমি যে লেখকের কথা বলছি তিনি জগৎবিখ্যাত মানুষ এবং নোবেল পুরস্কার প্রাপ্ত, তার নাম হচ্ছে জেমস জয়েস। এই নামটা আশা করি অনেকেরই জানা আছে, এবং শুধু তিনি আধুনিকতার প্রবর্তক একজন বড় মানুষ, বড় মাপের একজন শিল্পী ছিলেন তাই নয়, লেখক ছিলেন তাই নয়, আমরা যে আধুনিকতার পরবর্তী যে সময় গিয়ে পৌঁছেছি, যেটাকে ইংরেজিতে গালভরা একটা নামে পোস্ট মডার্ন বলে ডাকা হয় আর কি, সেই জায়গাতেও তার যে ব্যাপ্তি, তিনি কোনো পোস্ট মডার্ন বা মডার্ন লেখা লিখবো বলে লেখেননি, কিন্তু তাদের কৃতি ভাবটা এমনই যে এই ভাবনা চিন্তাগুলো আমাদের যে মডার্ন ফিলসফি তার সঙ্গে জয়সীয় ভাবনার প্রচুর মিল, এবং যেগুলোকে বলা হয় ইন্ধন, যে জায়গাগুলো তিনি ধরিয়ে দিয়ে গেছেন এরকম আর কি। যেমন একজন চেকোস্লোভাকিয়ার একজন মানুষ, তার নাম ফ্রান্স কাফকা, যিনি জন্মসূত্রে হয়তো জার্মান, কিন্তু তার জন্ম এবং মানে তার পরিচয়ের সূত্রে তিনি হয়তো জার্মান, কিন্তু জন্মকর্ম সবই প্রাগ শহরে হয়েছিল। তিনিও আরেকজন এরকম গুণী শিল্পী আর কি, এবং একজন ভাবুক এবং চিন্তক। তো এখানেও জয়েসের একটা ট্রিলজি আছে, যার প্রথম যে সংখ্যাটা তার নাম হচ্ছে, বেশ বড় একটা নাম, দেখলে মনে হয় যেন একটা সন্দর্ভ লিখেছেন, কিন্তু সেটা আসলে একটা উপন্যাস। কি নাম সেটা? সেটার নাম হচ্ছে আ পোর্ট্রেট অফ দি আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান। এবং অনেকেই বলেন যে জয়েসের নিজস্ব যে জীবনযাপন বা শৈলী, এবং জয়েস নিজে আর্টিস্ট হওয়ার জন্য যা কিছু করেছেন বা ভেবেছেন বা আইডিয়ালি যা ভেবেছেন, তার একটা রূপরেখা যেন ওই উপন্যাসটা। আমি এর বিশদে যাব না, সেটা ক্লাসের ব্যাপার, বা কখনো যদি পড়ানোর সুযোগ থাকে সেইখানে যেটুকু জানি সেটা ছাত্রছাত্রীর সঙ্গে আনন্দের সঙ্গে হয়তো ভাগ করে নিলাম, সেটা অন্য প্রসঙ্গ। আমি ভাষা দিবসের এই সময়ে দাঁড়িয়ে যে কথাটা আমার মনে হচ্ছে, যেটা আমাদের জন্য খুব প্রাসঙ্গিক হবে, সেটা একটা ছোট্ট এপিসোড। স্টিভেন ইকোনমিক্যালি সলভেন্ট পরিবারের ছেলে, অন্তত প্রথম দিকে তাই ছিল। পরে তার বাবার ব্যবসা খারাপ হতে থাকে, এবং বাবার ইনকাম কমার সঙ্গে সঙ্গে তার স্কুল, মানে আমি নিশ্চয়ই যদি খুব পয়সাওয়ালা বাড়ির ছেলে হই, তাহলে নিশ্চয়ই আমাকে সেন্ট জেভিয়ার্সে পড়তে পাঠানো হবে, এরকম একটা ধারণা করা যেতেই পারে, যেখানে ফিজও খুব হাই, একাডেমিক স্ট্যান্ডার্ডও খুব হাই। তো স্টিভেন এরকম একটা বোর্ডিং স্কুলে তাকে পাঠানো হয়েছে, এবং সেখানে ডিন অফ স্টাডিজ যিনি আছেন আর কি, তিনি একজন ইংরেজ, and by profession he is a clergyman, he is a father, church father. তো ন্যাচারালি ওই যেটা বললাম যে আইরিশ ল্যাঙ্গুয়েজ তো নেই, তার বদলে ইংরেজি শিখছে ওরা, ইংরেজি এখন মুখের ভাষা, লেখার ভাষা। তো জয়েসের এটা একটা সারা জীবনের আগ্রহ ছিল, তিনি খুঁজে খুঁজে শব্দের উৎসস্থলে যাওয়ার চেষ্টা করতেন, সেটা কি ইংরেজি ভাষা হোক বা তার যে সেল্টিক যে রুটস আর কি, আইরিশ যে কালচার, তার ভেতরে লুকিয়ে থাকা যে ভাষা, তারও যে শেকড়, সেগুলো তিনি সন্ধান করতেন। তো যে প্রসঙ্গে এই কথাটা বলছি, ডিন অফ স্টাডিজ তার ওই আইরিশ অ্যাকসেন্টে বলা যে ইংরেজি, সেটা নিয়ে তাকে একটু খাটো করার চেষ্টা করছেন আর কি সময় সময়। এটা আমাদের হয়েই থাকে, আমরা বাঙালিরা একরকম ভাবে ইংরেজি বলি না আমরা। আবার যদি আমি একটু হুগলির ইন্টিরিয়ারের লোক হই, তাহলে বাংলাটাও আমি এমন করে বলি যার সঙ্গে বাঁকুড়োর যিনি বাংলা বলেন, সবাই বাংলা বলছি আমরা, কিন্তু একটা ভ্যারাইটি থাকে, তাই না? তো সেরকম আর কি, ওর যে আইরিশ যে জীব, তার যে ট্রেনিং, তাতে বলা যে ইংরেজি, সেটা তার কানে আনইংলিশ লাগছে, ঠেকছে। ফলে তিনি মাঝে মাঝেই তাকে এমনিও, মানে যেটাকে আমরা টিপিক্যালি ওই একটা ভাষা ব্যবহার করি না, হ্যাটা করা, ক্লাসে বা ক্লাসের বাইরে স্টিভেনকে এটা করে থাকেন আর কি। তো এরকম একদিন শুধু ওয়ান টু ওয়ান কনভারসেশন হচ্ছে, স্টিভেন একটা ল্যাম্প জ্বালিয়ে কোনো একটা কাজ করার কথা বলা হচ্ছে। তো ল্যাম্পের আলোটা নিভু নিভু হয়ে আসছে, আরো অনেক প্রসঙ্গ ছিল, আমি সেসব ডিটেলে যাচ্ছি না, শুধু
আলোচনার যে পরিসর সেটা ভারাক্রান্ত হবে, সবার এত ইন্টারেস্ট নাই থাকতে পারে, সেই আলোটা নিবু নিবু হয়ে আসছে, ফলে আমরা কোনো একটা ল্যাম্পে যখন সেই আলোটাকে জ্বালিয়ে রাখার জন্য একটা যত্ন নিই, তখন আমাদেরকে কি সাপ্লাই করতে হয়? কোনো একটা ফুয়েল, কেরোসিন বা, আর এই কেরোসিন বা তেল ঢালার জন্য কি ব্যবহার করতে হয় আমাদেরকে? ইনস্ট্রুমেন্ট দ্যাট উই ইউজ, ফানেল না? আমি এই ঘরে, এবং আমি যখন পাঠক হিসেবে পড়েও ছিলাম প্রথম জায়গাটা, আমি স্বীকার করছি আমি ইংরেজি ছাত্র হয়েও শব্দটা আমার কাছে একদম অচেনা এবং আনইংলিশ শব্দ মনে হচ্ছে। ঠিক আছে, স্টিভেন তার ডিন অফ স্টাডিজকে বলছেন, ও ইউ আর রেফারিং টু আ টার্নডিশ। টার্নডিশ শব্দটা, আমি এই যে আজকে গল্পটা বললাম, যদি কারোর ইচ্ছে করে নেট ঘাটলে বা ইত্যাদি দেখলে তারা দেখতেই পারেন এটা, যদি কারোর আগ্রহ থাকে আর কি। তো মাস্টারমশাই বুঝতেই পারছেন না তার যে কি বলবো, তার যে এন্টাইটেলমেন্ট, তার যে ইংরেজ হিসেবে তার যে গর্ব, ভাষা সংস্কৃতির যে গর্ব, ডমিনেন্ট ক্লাস হিসেবে তার যে গর্ব, কারণ আইরিশরা তো এখন তার অধীনস্থ একটা জাত, এবং তাদেরই মধ্যে কোনো একজন ছাত্রকে তিনি এই মুহূর্তে পড়াচ্ছেন বা তাকে এটা ওটা শেখাচ্ছেন আর কি। তো উনি তখন ন্যাচারালি একটু অবাক হয়ে গিয়ে বলছেন, টার্নডিশ, হোয়াট ইজ দ্যাট? তখন স্টিভেন হেসে উত্তর দিচ্ছে, ব্রাহ্মণডা, ব্রাহ্মণডা হচ্ছে ডাবলিনের কাছে একটা ছোট শহর, where the best kind of English is spoken, they refer to the funnel as Tarnish. আমি আবার রিপিট করছি কথাটা, ব্রাহ্মণডা কোন একটি উপশহর, একটা স্যাটেলাইট টাউনশিপ, ডাবলিন যেটা আয়ারল্যান্ডের রাজধানী তার কাছাকাছি। তার মানে বুঝতে হবে যে ক্যাপিটাল কালচারের যেটা মানে মেইন স্ট্রিম কালচার আমি ধরে নিচ্ছি, যারা ইংরেজি বলাতে যথেষ্ট সক্ষম, যেখানে ইংরেজি বলা হয়, তারাও এই টার্নডিশ শব্দটা ব্যবহার করে। এবং তারপরেই সে বলছে, ইটস অ্যান ইংলিশ ওয়ার্ড স্যার। ঠিক আছে, এবার এই যে টার্নডিশ আসলে তার রূপ পরিচয় ইংরেজি ভাষার মধ্যে প্রথিত, এইটা বলতে গিয়ে স্টিভেন তথা তার যে মেকার মানে আমাদের জয়েস সাহেব, he is basically playing out a kind of cultural. আমার পলিটিক্যাল বসকে অস্বীকার করবার মতো স্পর্ধা আমার তো নেই এই মুহূর্তে, তাহলে আমি কি করতে পারি? আমি তাকে তারই ভাষায় জব্দ করে দেখাতে পারি যে আমি যদি চর্চায় নামি, ইন্টেলেকচুয়ালি অর কালচারালি আই মে বিকাম সুপিরিয়র টু ইউ। এইটা করে আমি কিন্তু একটা শ্লাঘা অনুভব করতে পারি। মানে স্টিভেন পরে একটা জায়গায় গিয়ে বলছে, ইংলিশ সো ফ্যামিলিয়ার এন্ড সো ফরেন উইল নেভার বি মাই ল্যাঙ্গুয়েজ। আমি ভাষা দিবসে এটা উচ্চারণ করছি খুব সচেতন ভাবে, so familiar and so foreign. He is pronouncing the statement in the same breath. একই নিঃশ্বাসে উচ্চারণ করছে ছেলেটি, এবং ওই বোঝাই যাচ্ছে গল্পের যে পোর্ট্রেট যে ইয়াং আর্টিস্টকে নিয়ে আঁকা হচ্ছে, তার মূল চরিত্র হচ্ছে স্টিভেন ডিডালাস। ডিডালাসের একটা গল্প আছে, সেটা আরেকবার ভাষা দিবস হোক তারপরে বলবো, সব গল্প বলে দিলে একবারে হবে না। তো যেটা বলার যে আমি তাহলে শাসকের ভাষা, আমি তো এটাকে অস্বীকার করতে পারবো না, শাসক আমার he will put it down my throat, আমার গলা দিয়ে সেই ভাষাকে নামিয়ে দেবে, আমার ষড়যন্ত্র প্রকম্পিত হবে এই মানে in the way that the newly acquired tongue has taught me to। যেভাবে আমাকে ইংরেজি যেভাবে শিখিয়ে নিয়েছে, আমার জিভ, আমার ঠোঁট, আমার মস্তিষ্ক, ভাষা কিন্তু আমার নিউরাল পাথওয়েগুলোকেও কন্ট্রোল করে, কেমন? কাজে সেইভাবে আমার ভাষা এবারে প্রক্ষিপ্ত হবে বাইরের পৃথিবীর কাছে। আমার যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, আমার যে কমিউনিকেশন মোড, সেটা একটা ফরেন মিডিয়ামকে ধাবিত হবে। এখন স্টিভেনের গল্প তো স্টিভেনের গল্প, জয়েস অনেক বড় মাপের লেখক, তিনি তার ওই কি
কি বলে প্রথম যে উপন্যাসটি, তাতে তিনি সুন্দর করে আমাদেরকে এই 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 এক্সাম্পল বা এর বাইরে আরো অনেক কিছু এরকম দেখিয়েছেন। কিন্তু আমি তো এই কলেজের অধ্যক্ষ, আমি তো জয়েসও নই, আমি স্টিভেনও নই, nor are you my listeners in this room. আমি I was just musing যে ভাষা শিক্ষা বা তার সঙ্গে জড়িত যে রাজনীতি, সেটাকে আমার পালে হাওয়া হিসেবে কি করে লাগানো যায়। ধরুন এটায় আমরা মজা খানিকটা পেতেও পারি, আবার এটাকে আমি সিরিয়াসলি একটা ভাবনার একটা ক্ষেত্র হিসেবেও তৈরি করতে পারি। যে এই যে কলেজীয় ভাবে কথা বলছি, যে এই যে বিসিএল একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো যে ছাত্রছাত্রীরা এটায় পার্টিসিপেট করুক, প্রথম পর্যায়ে 30 জন। আমার এই স্টিরিওটাইপগুলো কিন্তু অস্বীকার করবার নয়, আমাদের মনের অনেক গভীরে এর অবস্থান। আমার প্রথমেই একটা পারসেপশন হলো যে আমি সায়েন্সের ছেলে, আমি কেন যাবো এটা। ইট পার্টেন্স টু ল্যাঙ্গুয়েজ এডুকেশন and language learning. This is not my cup of tea. সংস্কৃত ছেলেটা কি ভাবলো, ওটার মধ্যে দেখছি ইংরেজি বিভাগের যে মাস্টারমশাই তারাই বেশি ঘোরাফেরা করছে, আর অধ্যক্ষ নিজেও একটা কিরকম যেন ইংরেজি সেখানে একটা পরিচয় আছে না, এক সময় পড়াতেন এখানে, তাহলে নিশ্চয়ই এর পেছনে একটা কোনো ইনস্টিটিউশনাল পলিটিক্স আছে, যে জোর করে ইংরেজিতে সামিল করা। আবার বাংলারও এরকম কিছু রিজার্ভেশন থাকতে পারে, তারা মনে করতে পারে, বা তথাকথিত সায়েন্স বা কমার্সের মানুষজন মনে করতে পারে যে ওইটা তো সবসময় হয়ে যায়, মানে তার জন্য কি কমার্সে আমার চাকরি পাওয়া কোনোদিন আটকেছে, বা এর পরেও কি আমার ছাত্রছাত্রী চাকরি পাওয়া আটকাবে, ওটা ওই সাবজেক্ট পড়তে পড়তে আমরা অ্যাকোয়ার করে ফেলি। আমার বক্তব্যটা সেইখানে নয়, আমি কি অ্যাকোয়ার করতে পারবো এইরকম একটা ফর্টুইশাস হ্যাপেনিং বা একটা অ্যাক্সিডেন্ট, এর উপরে মেবি আ কাইন্ড অফ অ্যান হ্যাপি অ্যাক্সিডেন্ট। কিন্তু অনেক আনহ্যাপি অ্যাক্সিডেন্ট ঘটছে যেগুলো আমরা নজর করছি না। যে ছেলেটা বা যে মেয়েটা কোনোদিন ভাষা নিয়ে তার যে আড়ষ্টতা সেটাকে ওভারকাম করতে পারলো না বা পারছে না, তাকে একটু দুপা একটা জায়গায় এগিয়ে দেওয়া। যে রাজনীতির কথা আমি বলছিলাম ভাষা নিয়ে, তার তো সবচেয়ে বড় প্রমাণ ইংরেজি ভাষার রমরমা। সারা পৃথিবী জুড়ে, শুধু ভারতবর্ষে কেন, সারা পৃথিবী জুড়ে যে ভাষায় সবচেয়ে বেশি মানুষ কমিউনিকেট করে থাকে তার নাম হচ্ছে ইংরেজি। এবার এটা নিয়ে অনেক ডিবেট, অনেক দ্বন্দ্ব, অনেক কথা করবো না এগুলো থাকতে পারে, কিন্তু আমি বক্তব্যটা পেশ করছি অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ। হাউ উই ক্যান মেক ইউজ অফ ইট মিনিংফুলি, প্রফিটেবলি, মানে আমার একটা লাভ তাতে হয়। লাভ কথাটার মধ্যে কোনো খারাপ গন্ধ আশা করি কেউ পাবেন না বা পেও না। আমি যদি ব্রিটিশ কাউন্সিলে গিয়ে, তারা তো ওই সেই ইংরেজি সংস্কৃতি আর ভাষারই, তারা তো এই মুহূর্তে পারবে না, তারা এটাকে ইনস্টিটিউশনালি স্প্রেড করে গ্লোবালি। কিন্তু যদি ইংরেজি ভাষাটা প্রয়োজনের ভাষা হয়, সেটাকে শিক্ষা করতেই হয় আমার, তার পেছনের রাজনীতিটাকে, সেই হাওয়াটাকে যদি আমি আমার পালে লাগিয়ে ফেলি বা লাগাবার চেষ্টা করি সচেতনভাবে, সচেষ্ট হয়ে, তাতে তো আমি কোনো ভুল দেখতে পাই না। মানে এই আর্টটা ভাঙার বা ভাঙাবার একটা দায়িত্ব কিন্তু আমাদের থাকে। মানে শেষ পর্যন্ত আমার আলোচনাটা জয়েস থেকে রবীন্দ্র মহাবিদ্যালয়ে বিসিএল কোর্সে এনরোল করা এবং তার কি সুফল আমাদের পাওয়া যেতে পারে সে সম্পর্কে একটা রূপরেখা, একটা চিত্র তৈরি হওয়ার মতো করে এলো। কিন্তু আমি বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের জন্য বলছি, আর ছাত্রছাত্রীদের বলছি মানে আমার যারা সহকর্মী রয়েছেন তাদেরকে অনুরোধ করছি যে ছাত্রছাত্রীকে বোঝানোর একটা দায় টিচারের সবসময় থাকে। এই প্রয়োজনটা যদি তাদেরকে বোঝানো না যায়, তাহলে কিন্তু শিক্ষার যে সর্বাঙ্গীন অর্থ সেটা কখনো সম্পূর্ণ হয় না। ভাষা শিক্ষার এই জন্যই সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে যে আমার মনে কি রয়েছে সেই ভাব যদি আমি সম্পূর্ণরূপে প্রকাশ করতে না পারি। যেমন আজকে যদি একজন ম্যাথামেটিশিয়ান তার ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেটা হয়তো অনবরত একটা কোনো থিসিস,
বা একটা প্রতিপাদ্য, সেটা যদি এখানে ব্ল্যাকবোর্ডে লেখেন, আমি এখানে 90% লোকজন ইনক্লুডিং মাই হাম্বল সেলফ আমরা সেটা বুঝে উঠতে পারবো না, কিন্তু সেটার মধ্যে হয়তো অনেক সোনা রূপো হিরে সেগুলো হয়তো লুকায়িত রয়েছে। তার কারণ হচ্ছে যে I do not have access to that kind of specialized language. But remember, mathematics also communicates in a language, in its own language. এই বোধটা কিন্তু এই ভাষা শিক্ষা যেটা খুব কমনলি আমরা ব্যবহার করি, আর ইংরেজির এই প্রিভ্যালেন্সের কারণে এই কোর্সটা বা এরকম আরো যে সমস্ত কোর্সের পরে কলেজ যাবে বা এই জাতীয় যে ব্যাপারগুলো থাকবে, আমি আমার জায়গাটাকে একটুখানি ঘষে মেজে সেটাকে প্রেজেন্টেবল করবো না কেন, আমি নিজেকে আরো কেন প্রেজেন্টেবল করবো না, এই প্রশ্নটা যদি মনের মধ্যে জাগে বা দেখা দেয়, তাহলে কিন্তু এই যে যে অফারিংস গুলো এই মুহূর্তে রয়েছে তোমাদের সামনে, সেগুলোকে আর খুব একটা অপ্রয়োজনীয় বলে মনে হবে বলে আমার মনে হয়। কেমন? ভাষা দিবসের একটা অনেক বড় একটা প্রেক্ষিত রয়েছে, যা যে আবেগটা বা যার প্রয়োজনটা আজকের দিনে এসে অনুভূত হয়তো বটে, ভবিষ্যতের দিকেও তার প্রস্তুতি, তার ব্যাপ্তি। কিন্তু আমি এই 21শে ফেব্রুয়ারি 2024 একটা ইনস্টিটিউশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবার সামনে এইভাবে ভাষা দিবসের যদি একটা কি বলবো, একটা 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 ফুলফিলিং একটা কোনো দিক, একটা কোনো সফলতা, একটা কোনো পর্যায়, মানে অনেক রকমের স্তর থাকে, তো এটা হয়তো একেবারে উপরিস্তরে খুব ভাবনা ফিলোসফি স্তরে হয়তো রইল না, কিন্তু কলেজের যে সামগ্রিক যে উন্নতি কল্পে আমরা হাত দিয়েছি, তা নাহলে তো আর এই কোনো কিছুরই কোনো মানে হয় না, অ্যাড অন কোর্সের কোনো মানে হয় না, নতুন কোনো কিছু চালু করবার কোনো মানে থাকে না। তার মানে আমরা যখন এটা করছি, আমরা স্বীকার করছি যে প্রেজেন্ট স্টেট অফ থিংসকে আরো ভালো করবার, আরো উন্নত করবার অনেক জায়গা এখনো ফাঁকা পড়ে রয়েছে। তারই হাত ধরে এই কোর্সগুলো চালু করা। কেমন? একটু পিঠে পড়া হয়ে গেল হয়তো, কিন্তু শেষ পর্যন্ত সমস্তটা ফললাভ মিঠেই হবে, এটা আমি জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি। কেমন? এটুকু বলে শেষ করছি। অসংখ্য কবিতা। এখন আমরা একটা কবিতা শুনবো, যেটি পরিবেশন করবে মঞ্চে ডেকে নিচ্ছি কেমিস্ট্রি বিভাগের ফার্স্ট সেমের ছাত্রী সীমনা বাগকে। কবিতা 21-এর কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়া ফুলের বন্যা, বিষাদ গীতে গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। নমস্কার। জন্মগত অধিকার, যেটা আমাদের থেকে কেড়ে নিতে চেয়েছিল, আজ অমর 21শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস, একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে এই দিনে শৃঙ্খলা মুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা মায়ের ভাষা। এখন আমরা শুনবো মাতৃভাষার ইতিহাস। মঞ্চে ডেকে নেব এই কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা সুজাতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। ম্যাম প্লিজ। স্যারের এখন আমরা শুনলাম, অনেক কিছু জানলাম। আমাকে বলতে বলা হয়েছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার ইতিহাসটা সংক্ষেপে বলার জন্য। এগুলো আমরা অনেকেই জানি, এগুলো খুব ডিটেলে বলার কিছু নেই। 1952 সালের 21শে ফেব্রুয়ারি থেকে মানে ওই দিনেই যে ঘটনা ঘটেছিল আর কি,
যে শহীদের রক্তে, ভাষা শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার ভূমি, তার যে ইতিহাসটা ওই দিনের ইতিহাস অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। 1947 সালে 15ই আগস্ট আমরা জানি ভারত এবং পাকিস্তান দুটো রাষ্ট্র হয় ব্রিটিশ সরকারের অধিকার থেকে মুক্ত হয়ে। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, খুবই আশ্চর্য ঘটনা, যেটা আমাদের সবাইকে এখনো পর্যন্ত আমরা বিস্মিত হই। মাঝখানে রয়েছে ভারতবর্ষ, পাকিস্তান রাষ্ট্র দুদিকে, একদিকে পূর্ব পাকিস্তান, পূর্ব দিকে হলো পূর্ব পাকিস্তান, পশ্চিম দিকে হচ্ছে পশ্চিম পাকিস্তান, একটা রাষ্ট্র, মাঝখানে অন্য রাষ্ট্র রয়েছে। কি অদ্ভুত ধরনের, কিরকম স্বার্থের ব্যাপারের মধ্যে রয়েছে, কতটা স্বার্থপরতা, স্বার্থ সিদ্ধি, ক্ষমতালোভ এর ভেতর দিয়ে ফুটে উঠেছে। সেটা আমরা এইটুকু ব্যাপারটা মানে জিনিসটা চোখে দেখলেই যে কোনো সাধারণ মানুষই বুঝতে পারবে। একদিকে পূর্ব পাকিস্তান, পাকিস্তান দুটো ভাগে রয়েছে। পাকিস্তান নাম এটা হচ্ছে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম, এরকম কথাটা বলা হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক ভুল রয়েছে। যেমন পশ্চিম পাকিস্তান, সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম, তাদের ভাষা সংস্কৃতি সবকিছুই হচ্ছে এখানকার বাঙালি মুসলিমদের চাইতে একেবারেই আলাদা। প্রায় 1300 কিলোমিটার দূরে মাঝখানে ভারতবর্ষ রয়েছে। ওই পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে শাসন করা হবে। পূর্ব পাকিস্তানের যে অধিকাংশ মানুষ, গোটা পাকিস্তানের জনসংখ্যা ধরা হচ্ছে তখন একটা আন্দাজ ধরা হচ্ছে 6,90,000 এরকম জনসংখ্যা। তার মধ্যে ম্যাক্সিমাম জনসংখ্যা সেটা হলো পূর্ব পাকিস্তানের মানুষ। তাহলে মেজরিটি যে সংখ্যাগরিষ্ঠ যে জনসংখ্যা, তাদের আশা আকাঙ্ক্ষা, আবেগ অনুভূতি, তাদের যে সংস্কৃতি, যে সমস্ত কিছুকে অস্বীকার করে দিচ্ছে কারা? তারা হচ্ছে পশ্চিম পাকিস্তানের যিনি গভর্নর জেনারেল। সে যে আমরা মনে আছে, আমরা ইতিহাসে পড়েছি, যখন ভারতবর্ষ ভাগ হলো গান্ধীজি বলেছিলেন যে লাট সাব বননে কে লিয়ে সব বুদ্ধু বন গয়া, মানে সবাই বোকা হয়ে গেছে। তারা বুঝতে পারলো না, তারা বুঝলো না যে তারা কি হারাচ্ছে। ক্ষমতার লোভে তারা উন্মত্ত হয়ে গেছে, এবারে নাক মুখ বার করে তারা সবাইকে যেন আজকে দমে শেষ করে ফেলতে চাই, যে ক্ষমতা আমার চাই, সিংহাসন আমার চাই। মোহাম্মদ আলী জিন্নাহ হলেন, তিনি পশ্চিম পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন, এবং তিনি জিন্নাহ কিরকম ছিলেন, মানুষ কিরকম ভাবে ভুল পাল্টাতে পারে, জিন্নাহ কি ছিলেন আর কি হয়েছে, সে আমরা ইতিহাস পড়লেই আমরা জানতে পারবো যে জিন্নাহ কি ধরনের একজন মানুষ ছিলেন। ক্ষমতালোভ তার মধ্যে ছিল, তার ভেতরে ছিল, এটা আস্তে আস্তে প্রকট হলো। তিনি বই ছাড়বেন, তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হলেন, এবং তার কর্তৃত্ব স্থাপিত হলো এই পূর্ব পাকিস্তানের উপরে, যেখানকার অধিকাংশ মানুষ হচ্ছে বাংলাভাষী, বাঙালি মুসলমান, বাঙালি মুসলিম। আমরা জানি, আর ইতিহাসকে যদি আমরা অস্বীকার না করি তাহলে আমরা জানবো যে বাঙালি মুসলিম হচ্ছে আসলে তারা এখানকারই আদি অধিবাসী ছিল। বেশিরভাগ মানুষই হচ্ছে তারা কি, তারা হলো ধর্মান্তরিত মুসলিম। বাংলার সংস্কৃতি তাদের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে। আজকে আমরা যদি এটা নিয়ে আলোচনা করতে যাই, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এখানে যে ইসলাম ধর্ম পালন করা হয়, বাঙালি মুসলিমরা যে ইসলাম ধর্মকে অনুসরণ করে, সেটাকে বলা হয় মারফত। মারফত মানে কি, যে হযরত মুহাম্মদের যে ধর্ম, যে তার শরীয়তি যে ধর্ম, সেটা নয়। ধর্ম কি কি কতগুলো তার প্রকরণ আছে, তাই দিয়ে মানুষকে আকর্ষণ করে। যেমন হচ্ছে মানুষ কি চায়, মানুষের সাথে থাকতে চায়, সেই জন্য মানুষ চায় যে পীর বা গুরু তার সাংসারিক যে সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করে দেবে। সে যদি মুসলমান হয় তার কোনো অসুবিধে তাতে নেই। এই মধ্যে দিয়ে একটা হচ্ছে লোভ দেখিয়ে, একটা হচ্ছে ভালোবেসে, আর একটা হচ্ছে নানা রকম সাংসারিক অসুবিধা দূর করার প্রতিশ্রুতি দিয়ে এই বাংলায় বহু মানুষকে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। তারা কিন্তু তাদের ভেতরে যে বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি তো ভারতের অন্য সব জায়গার সংস্কৃতির থেকে আলাদা, বাঙালি জাতীয় হচ্ছে আলাদা, সেটা আমরা জানি। আমরা যারা পড়েছি তারাই জানি, যারা আমরা একটু চর্চা করি, একটু যারা এটা নিয়ে পড়াশোনা করি, বাঙালিদের ইতিহাস নিয়ে আমরা যারা একটু নাড়াচাড়া করি, তারা আমরা সবাই জানি যে বাঙালিদের সংস্কৃতি হচ্ছে
অন্যরকম। বাঙালি বলা হয় 36 জাত, 36টা জাত আছে বাঙালির মধ্যে, এবং তার মধ্যে একটা অদ্ভুত ধরনের, যেটা আপনারা দেখে থাকবেন, এই যে যারা পট তৈরি করে, মেদিনীপুরের নয়াগ্রাম পটশিল্পীদের গ্রাম, সেখানে যারা এই হিন্দু দেবতাদের পট আঁকে, তারা সবাই হচ্ছে, তারা কিন্তু মুসলমান, কিন্তু তাদের পদবি হলো চিত্রকর। তারা মেয়েরা সিঁদুর পরে, দেখলে কেউ বুঝতে পারবে না যে বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানকে আলাদা করা কিন্তু খুব একটা সহজ নয়, করা খুব মুশকিল আছে বাঙালিদের মধ্যে। সেই জন্য এই যে সেই আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে না, গঙ্গা যমুনি তেহজিব বলে, গঙ্গা যমুনার মধ্যবর্তী যে অঞ্চল, যে সমতল ভূমি, সেই জায়গায় আগেকার দিনের মুসলিম পণ্ডিতরা বলে গেছেন যে হিন্দু মুসলমান যেন খিচুড়িতে চাল ডাল যেরকম মিশে থাকে, সেইভাবে যেন তারা মিশে আছে, এখানে তাদেরকে আলাদা করা যাবে না। তাহলে এত কথা আমার বলার হয়তো দরকার ছিল না। আমি একটা জায়গায় পৌঁছতে চাইছি, বলতে চাইছি, বোঝাতে চাইছি। মোহাম্মদ আলী জিন্নাহ যা করতে চাইলেন, একজন ঐতিহাসিক তো বলেই গেছেন, র্যাঙ্কে বলেছেন, তিনি বলেছেন যে ভাষার ইতিহাস হচ্ছে মানুষের ইতিহাস। আজকে আমরা ভাষা নিয়ে এতটাই হইচই করছি, ভাষার ইতিহাস সত্যি সত্যি অনেকটা হলেও সেটা মানুষের ইতিহাস। একটা অন্য ভাষা, যেটা বাঙালিরা যে ভাষাটাকে, ভাষার সঙ্গে পরিচিত নয়, বাঙালি মুসলমান যে ভাষাকে খুব ভালোভাবে জানে না, সেই ভাষাটাকে তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো। এটা একবার প্রথম থেকে 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, যখন পাকিস্তান এবং ভারত দুটো আলাদা দেশ হলো, সেই সময় থেকে উর্দু ভাষা সেটাকে বাংলা ভাষার উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলে আসছে। আজকে আমরা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হয়েছে। কানাডা প্রবাসী দুজন মুসলিম, তারা বহু চেষ্টা করে এই রাষ্ট্র ইউএন, এখানে ইউনাইটেড নেশনসে সেখানে আবেদন করে তারা অনেক দিন ধরে চেষ্টা চরিত্র করে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটা চালু হয়েছে। 2000 হওয়ার সময় থেকে কোনো দিন এমন দিন বাদ যায়নি, সব সময় বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু এরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এরা কি পেয়েছে, এরা চেয়েছে যে এখানে যেন উর্দু চাপিয়ে দেওয়া না হয়। তার জন্য তারা রক্ত দিয়েছে, তার জন্য তারা শহীদ হয়েছে। আপনারা কি ভাবতে পারেন, তোমরা কি সব ছেলেমেয়েরা কি ভাবতে পারো, এরকম মিছিল বেরিয়েছে, 30,000 লোকের মিছিল বেরিয়েছে, মানে কত লোক তাহলে চিন্তা করো। আমাদের কলেজের ছাত্র সংখ্যা কত, 3000 খুব বেশি হলে, তারও 10 গুণ মানুষের একটা মিছিল যাচ্ছে, জনসমুদ্র বলতে হবে সেটাকে। জনসমুদ্র ছাড়া আমরা কি বলবো, রামায়ণে কি বলা হয়েছে, যখন রাম যখন সমুদ্র মন্থন নয়, সমুদ্রের ধারে যখন রাম যখন সৈন্য নিয়ে একটা সমুদ্রের সঙ্গে যেন মিট করছে, 30,000 মানুষের মিছিল মানে তো জনসমুদ্র। সেই মিছিল যখন এগিয়ে যাচ্ছে, সবাই এসে তারা দলে দলে যোগদান করছে। ঠিক যেমন নদীর দুই তীর থেকে যেরকম করে নদীতে অন্য নদী এসে যেরকম ভাবে মিলিত হয়, সেরকম ভাবে সেই মিছিলের ফলে গড় সমানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মিছিল বিপুল থেকে বিপুলতর আকার ধারণ করছে, সেই জনসমুদ্রের গর্জন, সমুদ্রের গর্জনের মতো সেরকম। সেখানে মানুষজন মারা যাচ্ছে, পুলিশের গুলিতে তারা মরছে, রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে রাস্তার উপরে। সেই জন্যই তো এই গানটা লেখা হয়েছিল যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই কারণেই তো এটা লেখা হয়েছে। এবং সেখানে আমরা তো জানি যে 1948 সালে ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি একজন বাঙালি হিন্দু, তার সঙ্গে আরো অনেক বাঙালি হিন্দু ছিলেন, তারা দাবি তুলেছিলেন, বলেছিলেন যে উর্দু নয়, এখানে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, ইংরেজি থাকবে। ইংরেজিতে বক্তৃতা দিচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি ইংরেজিতে বক্তৃতা দিয়ে সেখানে তিনি বলছেন যে উর্দু নয়, বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক। এখানে বেশিরভাগ মানুষ বাংলায় জ্ঞান চর্চা করে, বাংলা ভাষায় জ্ঞান চর্চা করে। উর্দু সেখানে একটা সম্পূর্ণ, মানে কি বলবো, ওটা একদম একটা বিদেশি, যে ভাষাটা জানে না। যে আমরা সুবোধকুমার মুখোপাধ্যায়ের বইটা পড়লে আমরা জানতে পারি, সেখানে তিনি লিখেছেন, বলছে যে মুসলিম অধ্যুষিত গ্রামে গেলাম, সেখানে দেখলাম বৃদ্ধ যারা, তারা আরবি ভাষা, উর্দু ভাষাটা ভালোভাবে জানে,
যুবক যারা তাদের সঙ্গে কথা বলছি, তারা কেউ কিন্তু তারা বাংলা ভাষায় স্বচ্ছন্দ অনুভব করছে। এই পশ্চিম বাংলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন যে বড় বড় যারা মুসলিম পণ্ডিত আগেকার দিনে তারা বা যারা চর্চা করছেন বিদেশি সাহেব যারা, তারা যারা গ্রামে গ্রামে গিয়ে মুসলমানদের জিজ্ঞেস করছে, তারা উর্দু ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা সেইভাবে জানে না। ওই সব ভাষায় যে শাস্ত্র লেখা আছে চর্চা তারা করছে, কিন্তু তারা বাংলা ভাষায় চর্চা করছে, বাংলা ভাষায় স্বচ্ছন্দ। যারা আরবি ভাষা, ফার্সি ভাষা জানে তারা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন, তারা শেখানোনি, এবং তাদের কাছ থেকে কিন্তু কম বয়সী মুসলিম যুবকরা তারা শিখতেও চাইছে না, তারা বাংলা ভাষাটাকে পছন্দ করছে। যার জন্য আজকে এটা একদম বাস্তব বোঝাই যাচ্ছে যে বাঙালি মুসলমানের ভাষা উর্দুতে তারা স্বচ্ছন্দ নয়। উর্দু হচ্ছে উত্তর ভারতের অন্যান্য জায়গার ভাষা। উর্দু ভাষা তো আমরা জানি কোথা থেকে এসেছে। উর্দু কথাটা মানে কি? উর্দু কথাটা মানে হচ্ছে বাজার। সৈন্যরা বাজারে গিয়ে জিনিসপত্র কেনাকাটা করত, তারা ফার্সি ভাষার সঙ্গে উর্দু ভাষাটা কি, উর্দু ভাষার যে গ্রামারটা সেটা হচ্ছে হিন্দি গ্রামার, আর শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। এইভাবে তো উর্দু ভাষাটা সৃষ্টি হয়েছে। দেবনাগরী অক্ষরটা নেই, ভাষাটা অক্ষরটা হচ্ছে এরকম বাঁ দিক থেকে ডান দিকে লেখা, বাঁ দিক থেকে লাইনগুলো শুরু হচ্ছে। অন্যান্য বেশিরভাগ ভাষা কি এই ডান দিক থেকে বাঁ দিকে শুরু হচ্ছে। আমরা লিখি কি বাংলা ইংরেজি লিখি বাঁ দিক থেকে ডান দিকে লাইনগুলো যায়, এগুলো হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে। এই ভাষাগুলো মুসলিম কান্ট্রির ভাষাগুলো এইভাবে অক্ষরগুলো লেখা হয়, এই হচ্ছে তফাৎ। তাহলে উর্দু ভাষাটা কি? উর্দু ভাষাটা হচ্ছে গ্রামারটা হলো সংস্কৃত, গ্রামারটা হলো হিন্দির গ্রামার যেটা সেটাই, কিন্তু তার শব্দগুলো হচ্ছে ফার্সি ভাষা, কিছু কিছু আরবি ভাষা। আরবি ভাষায় কি বলে আল্লাহ, ফার্সি ভাষায় কি বলে খুদা, ঈশ্বরকেই বলছে, ঈশ্বরকে নানা নামে ডাকছে। এসব প্রসঙ্গে এখন যাচ্ছি না। তাহলে যেটা আমরা জানি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছে 1948-1947 সাল থেকে, যেদিন থেকে দুটো দেশ এক অদ্ভুত একটা ভৌগোলিক অদ্ভুত একটা পরিস্থিতি, মাঝখানে অন্য দেশ, দুদিকে একটা দেশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি পালিত হয়ে আসছে। আমরা নিজেদের ভাষাকে সম্মান করব। আমাদের আজ পৃথিবীতে যদি 800 কোটি জনগণের জনসংখ্যা যদি হয় 800 কোটি, তার মধ্যে 28.5 কোটি লোক তারা বাংলা ভাষাভাষী। তাহলে এই সংখ্যাটা খুব বেশিও যেমন নয়, এটা কিন্তু খুব কমও বলা যায় না। আর আমাদের এই বাংলা ভাষায় কিন্তু কত যে সমৃদ্ধ বিষয়, সমৃদ্ধ সাহিত্য, অনেক কিছু রচিত হয়েছে। শুধু হিন্দু নয়, মুসলিমদেরও এর মধ্যে অবদান রয়েছে। এই ভাষাটাকে আমরা প্রণাম জানাই, মাতৃভাষাকে আমরা প্রণাম জানাই। শেষকালে আমরা যে শহীদ বেদি, যেটা ঢাকা মেডিকেল কলেজ চত্বরে নির্মিত হয়েছে, যেটা এই পিছনে আমাদের ফ্লেক্সে যেটা ছবি দেখা যাচ্ছে, এইটাকে আমরা একটা ধর্মীয় স্থানকে যেরকম ভাবে পূজা করি সেইভাবে আমাদের পূজা করা উচিত। এর মধ্যে কি সুন্দরভাবে প্রতীকভাবে উপস্থাপিত করা হয়েছে, মা যেন তার কয়েকটি সন্তানকে দুহাত দিয়ে আঁকড়ে ধরে আছে। মা সব সময় রক্ষা করে, মা সব সময় সন্তানদের রক্ষা করে, মাকেও তেমনি সন্তানদেরকে রক্ষা করতে হবে। সেই অঙ্গীকার নিয়ে আমরা আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই সেই অমর শহীদদের উদ্দেশ্যে। এবং আজকের অনুষ্ঠান এইভাবে চলতে থাকুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা আমরি
বড় মোদের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু লাগানে, কি জাদু লাগানে, গান গেয়ে তার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা। মোদের বড় মোদের আশা আমরি বাংলা ভাষা। ওই ভাষাতেই প্রথম বলে ডাক তোমাকে মামা বলে, আমি ওই ভাষাতেই প্রথম বলে ডাক তোমাকে মামা বলে, ওই ভাষাতেই বলবো আমি, ওই ভাষাতেই বলবো হরি সঙ্গ বলে। সারা ভাষা আমরি বাংলা ভাষা। মোদের বড় মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার কোলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। মোদের বড় মোদের আশা আমরি বাংলা ভাষা। তোমরা আর 5 মিনিট বসো, 5 মিনিটও লাগবে না, জাস্ট 2 মিনিট। ম্যাডামদের একটা গান আছে, প্লিজ বসো তোমরা। এটাই শেষ, আর কিছু নেই। অধ্যাপিকা ডক্টর জুয়েল গাঙ্গুলি, ডক্টর দেবস্মিতা সরকার, অধ্যাপক সঞ্চিতা কেটো, অধ্যাপক পিয়ালি কাটিয়া। প্লিজ ম্যাম, আপনারা মঞ্চে আসুন। আমি বাংলার গান গাই, আমি আমার রানীকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার রানীকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলা
বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল রিক্ত শেষ শুনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। করার জন্য ডক্টর রোশনী সাহা ম্যাডামকে মঞ্চে ডেকে নিচ্ছি। আজকের জন্য সাংস্কৃতিক উপসমিতির পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্টুডেন্টদের বলছি, তোমরা কিন্তু একটা গুগল ফর্ম তোমাদের টিচাররা তোমাদের পাঠাবেন, তোমরা অবশ্যই সেটা ফিল আপ করে তোমাদের ফিডব্যাক দেবে। এবং টিচারদেরও অনুরোধ করছি আপনারা গুগল ফর্মটা কাইন্ডলি ফিল আপ করবেন, এটা একের জন্য আমাদের দরকারি ইনফরমেশন। ধন্যবাদ। ভাবনা করা, একুশের চেতনাকে পালন করে আমরা এগিয়ে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য। নিজের এবং অন্য সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।